হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের যে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 16 জুন 2026, সেই পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে। তাই তোমরা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা মিসলিনিয়াস অথবা সিজেল অ্যাপ্লাই করেছো তাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট থাকবে। তো তোমরাও এই ক্লাসটা দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে, কোন লেখাটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, এরান শিলালেখ। এই এরান শিলালেখটা কোথায় অবস্থিত বলতো? এটা হচ্ছে মধ্যপ্রদেশের সাগর জেলায় অবস্থিত। আজকের ক্লাসটা আমরা ডিটেলসে আলোচনা করব, তাই তোমাদেরকে একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। আর এটা 510 খ্রিস্টাব্দের, ঠিক আছে? এই এরান শিলালেখটা হচ্ছে 510 খ্রিস্টাব্দের। এটা গুপ্ত সম্রাট ভানুগুপ্তের রাজত্বকালের। ডিটেলসে পড়তে হবে আমাদের, কারণ এগুলো প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, যে এরান শিলালেখ কোন সম্রাটের? হ্যাঁ, সম্রাট ভানুগুপ্তের রাজত্বকালের, ঠিক আছে? আর এই শিলালেখ থেকে জানা যায় যে ভানুগুপ্তের মিত্র তথা সেনাপতি গোপরাজ হুনদের বিরুদ্ধে এদের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে নিহত হয়। এটা আমরা এই এরান শিলালেখ থেকে জানতে পাই। তার মৃত্যুর পর তার স্ত্রী চিতায় আত্মাহুতি দিয়ে সতী হয়েছিলেন। এটি ভারতের ইতিহাসে সতী প্রথার প্রথম প্রত্যক্ষ ও নির্ভরযোগ্য লিখিত ঐতিহাসিক প্রমাণ। তারপরে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমি কয়েকটা ডিটেলস বলে দিচ্ছি তোমাদের। যে গিরিনারি অশোকের শিলালেখ, এই গিরিনারি অশোকের শিলালেখটা কি? এটা সম্রাট অশোকের যে 14টা প্রধান শিলালিপি ছিল তাদের মধ্যে একটা অন্যতম। এখানে মৌর্য আমলের যে ধর্ম, নৈতিক নিয়ম ও জনকল্যাণমূলক কাজ, সেই কাজগুলোর উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে অপশন বি এ আইহোল শিলালেখ। আইহোল শিলালেখটা কি? চালুক্য রাজবংশের যে বিখ্যাত সম্রাট, চালুক্য রাজবংশের বিখ্যাত সম্রাট দ্বিতীয় পুলকেশী, হ্যাঁ, দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি রবিকীর্তি, এই রবিকীর্তির রচনা, ঠিক আছে? আর এটাতে পুলকেশীর হাতে যে হর্ষবর্ধন করেছে, পরাজয় হয়েছে, সেটার বিবরণ আছে। অপশন ডি রয়েছে দামোদরপুর শিলালেখ। দামোদর শিলালেখটা কি? দামোদরপুর শিলালেখটা হচ্ছে গুপ্ত যুগের, অর্থাৎ কুমারগুপ্ত ও বুধগুপ্তের আমলের। এখানে ভূমি রাজস্ব ব্যবস্থা, জমি কেনাবেচা এবং স্থানীয় প্রশাসন সংক্রান্ত তথ্যের জন্য এটা বিখ্যাত। এরপর দ্বিতীয় প্রশ্নটিও একটি খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দাগিয়ে রাখবে। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, যদুনাথ সরকার। তো এই যদুনাথ সরকারটাকে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যদুনাথ সরকার হচ্ছেন ভারতের একজন প্রখ্যাত ও অগ্রণী ঐতিহাসিক। তিনি মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস, বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল এবং শিবাজি ও মারাঠার যে ইতিহাস, সেই ইতিহাসের উপর তার গভীর গবেষণা বিশ্বজুড়ে স্বীকৃত। তার যে বিখ্যাত গ্রন্থগুলো, সেই বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিস্টোরি অফ ঔরঙ্গজেব, আর ফল অফ দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য। আর মুঘল ইতিহাসের উপর অত্যন্ত নির্ভরযোগ্য ও তথ্য সমৃদ্ধ কাজের জন্য তাকে এই ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক মনে করা হয়। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ঐতিহাসিক পরিচয় তোমাদেরকে একটু দিয়ে দিই। সুমিত সরকার, এই সুমিত সরকার হচ্ছেন আধুনিক ভারতের ইতিহাস এবং বিশেষ করে স্বদেশী আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাসের যে কাজ, হ্যাঁ, সেই কাজের জন্য তিনি বিখ্যাত, ঠিক আছে? তো এটা প্রশ্ন আসতেই পারে যে সুমিত সরকার কেন বিখ্যাত, বলে দিলাম। হ্যাঁ, তারপর রয়েছে অপশন সি, সুশোভন চন্দ্র সরকার। এই সুশোভন চন্দ্র সরকার হচ্ছেন বাংলার যে নবজাগরণ এবং আধুনিক ইতিহাসের যে মার্ক্সবাদী বিশ্লেষণ, সেই মার্ক্সবাদী বিশ্লেষণের জন্য তিনি পরিচিত, ঠিক আছে? মনে থাকবে সুশোভন চন্দ্র সরকার কেন বিখ্যাত। সুশোভন চন্দ্র সরকার বাংলার যে নবজাগরণ, বিশেষ করে যে আধুনিক ইতিহাসে যে মার্ক্সবাদী বিশ্লেষণ, সেই মার্ক্সবাদী বিশ্লেষণের জন্য সুপরিচিত। এস গোপাল, এস গোপালকে, এস গোপাল হচ্ছেন সর্বপল্লী গোপাল,
ঠিক আছে। এস গোপালকে মানে সর্বপল্লী গোপালকে এস গোপাল বলা হয়। আর তিনি হচ্ছেন আধুনিক ভারতের একজন বিশিষ্ট ঐতিহাসিক এবং ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সেই জওহরলাল নেহরুর জীবনী রচনার জন্য বিশেষভাবে তিনি খ্যাত। এরপর তৃতীয় প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে আসা একটা প্রশ্ন, তার সাথে সাথে এসএসসি সিজিএলও এই প্রশ্নটা আসছিল। বলা হয়েছে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেন তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশের এই সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে চলে যায় দক্ষিণাত্যের দেবগিরিতে, আর নামকরণ করে দৌলতাবাদ। তো এই দিল্লি থেকে নিয়ে চলে যায় দেবগিরি, নামকরণ করে দৌলতাবাদ। এটা কবে? 1327 সালে। তাহলে সালটাও বলে দিলাম, মনে রাখবে যে 1327 সালে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করে। ঠিক আছে। আর এই সিদ্ধান্তটা কেন তিনি নিয়েছিলেন? তখন মঙ্গলদের একটা ভালো প্রভাব ছিল, মঙ্গলদের আক্রমণের হাত থেকে নিজের রাজধানীকে সুরক্ষিত রাখার জন্য, দক্ষিণ ভারতের উপর তার ভালো প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সিদ্ধান্তটা তার ব্যর্থ হয়ে গেছিল। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তীব্র জল সংকট আর যাতায়াতের সমস্যা। এই দুটো কারণে তার এই সিদ্ধান্তটা ব্যর্থ হয়ে গেছিল। তাহলে এটাও আসতে পারে তোমাদের ডাব্লিউবিসিএস এক্সাম, বুঝতে পারছো? এত ডিপ প্রশ্ন যেতেই পারে, কোনো ব্যাপার না। তোমাদেরকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এর পরের প্রশ্নে বলা হয়েছে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন, তো সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধন। বিখ্যাত চীনা বৌদ্ধ পরিব্রাজক এবং পণ্ডিত হিউয়েন সাং অনুমানিক 630 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে, অনুমানিক 630 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। ঠিক আছে, সালটা অনেকবার এসেছে পরীক্ষায়, তোমাদের আসতে পারে, সেই জন্য সালটাও মনে রাখবে। আর তিনি দীর্ঘকাল হর্ষবর্ধনের রাজসভা এবং তার যে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় সেখানে অতিবাহিত করেছিলেন। তার যে এই যে ভারত ভ্রমণের অভিজ্ঞতা ও বিবরণ বিখ্যাত গ্রন্থ সিইউতে লিপিবদ্ধ রয়েছে। কোথায় রয়েছে? সিইউ কি। ঠিক আছে, এটাও মনে রাখবে তোমরা। এর পরের প্রশ্নে বলা হয়েছে স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে কবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1972 সালে। 1972 সালের জুন মাসে সুইডেনের স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে প্রথম মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্ব সম্মেলনের পরপরই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি তদারকি ও পরিকল্পনা করার জন্য ভারত সরকার 1972 সালে ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অর্থাৎ এনসিইপিসি বা জাতীয় পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী কমিটি গঠন করেন। ঠিক আছে, এই প্রশ্নে সেটারই কথা বলা হয়েছে। তো এটা কবে হয়? 1972 সালে। আর এটারই পরবর্তীতে 1980 সালে একটা আলাদা পরিবেশ দপ্তর রূপান্তরিত হয়, সেটা হচ্ছে 1985 সালে পূর্ণাঙ্গ পরিবেশ ও বন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট হিসাবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, তাহলে যদি বলা হতো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট হিসেবে আত্মপ্রকাশ কবে হয়, তখন বলা হতো 1985 সাল। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, 1972 সাল। এর পরের প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1885 সাল। 1885 সালের 28শে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আর প্রথম যেটা অধিবেশন, সেই প্রথম অধিবেশনে কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, আর এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে, তো সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম, কি বললাম নামটা? ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগী ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, আর প্রথম অধিবেশনের যে সভাপতিত্ব, সেই সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটাও পরীক্ষায় এসেছে, তোমাদেরকে মনে রাখতে হবে। তৎকালীন ভারতের যে ভাইসরয়, সেই ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে কৃষক পর্যা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক 1936 সালে নিখিল বঙ্গ পর্যা পার্টিটাকে পুনর্গঠন করে এই কৃষক পর্যা পার্টি প্রতিষ্ঠা করেছিল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ। আর লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন আমাদের যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এর পরের প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সারনাথ। এর পরের প্রশ্নে বলা হয়েছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশন বি বরাহমিহির। বরাহমিহির ছিলেন প্রাচীন ভারতের গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর গণিতবিদ। তিনি রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভার বিখ্যাত নবরত্ন এর মধ্যে একজন অন্যতম রত্ন ছিলেন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন সি রামশরণ শর্মা। এই অধ্যাপক রামশরণ শর্মা ছিলেন ভারতের একজন বিখ্যাত ইতিহাসবিদ, যিনি প্রাচীন ভারতের যে সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, সেই সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের উপর তার যে অগ্রগামী গবেষণা, সেই গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে বিখ্যাত। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে কিতাব উল হিন্দ কার রচনা? সঠিক উত্তর হবে অপশন বি আল বিরুনি। আল বিরুনি হচ্ছেন বিখ্যাত পারস্য পণ্ডিত ও গবেষক। তিনি একাদশ শতাব্দীতে সুলতান মাহমুদের যে ভারত আক্রমণ, সেই সময় তিনি ভারতে এসেছিলেন। এখন ওয়েদারটা খুব খারাপ রয়েছে, তাই নেটওয়ার্কটা ইস্যু করছে, সেজন্য আমি বড় ক্লাস দিচ্ছি না, ছোট ছোট ক্লাসে আপলোড করতে থাকবো। তোমরা কোনোভাবেই বিভ্রান্ত হবে না, পরীক্ষার সামনে কাছাকাছি চলে আসে। আমার কাছে অনেক প্রশ্ন রয়েছে, উত্তর রয়েছে, তোমাদের শুধু সেগুলো দেখতে হবে সময় মতো করে। ঠিক আছে? তো যেহেতু আমাদের পরীক্ষার খুব একটা সময় নাই, একটা সপ্তাহ আছে, সেই জন্য আমাদেরকে এই সময়টা খুব ভালোভাবে পড়তে হবে। যাই হোক, সময় অপচয় করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ক্লাসে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দিতে পারি। হ্যাঁ, হয়তো আজকে রাত্রেই আবার আপলোড করে দিতে পারি, নাহলে কাল সকাল সকাল আবার আপলোড করে দেবো। যদি খুব বড় ক্লাস করতে পারি তাহলে 1-2টা ক্লাস হবে, আর যদি ছোট ছোট ক্লাস হয় তাহলে মনে করো যে কালকের দিনে 3-4টা ক্লাস আমি আপলোড করে দেবো। ঠিক আছে?